থামছেই না ভারতের উস্কানি, বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব মমতার, ঢাকার কড়া প্রতিবাদ। আওয়ামী আমলে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংকিং খাতে, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ। ঋণের নামে ন্যাশনাল ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লুট, মূল হোতা দেশ টিভির এমডি আরিফ। হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে বুলবুল, ২১শে টেলিভিশনের বিপুল অর্থ আত্মসাৎ। অভিনেত্রী রোমানাকে ডিবি হারুনের ভয়াবহ হেনস্থা, মিথ্যা মামলায় পুরো পরিবার ফাঁসানোর অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: মির্জা ফখরুল কন্যা সামারুহের আবেগঘন ফেসবুক পোস্ট, পরিবারের দুঃসহ দিনের স্মৃতিচারণ। সংখ্যালঘু ইস্যুতে থামছেই না ভারতের উস্কানি। এবার বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসাম, ত্রিপুরা সহ বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি সীমান্তেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেন। তবে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় দুঃখ প্রকাশ করেছে দিল্লি। এদিকে মমতা ব্যানার্জির বাংলাদেশ নিয়ে বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে। হিন্দু সম্প্রদায় নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে যে কোনো উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আশ্বাস দেন উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের কূটনীতিক ও বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধির সামনে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে যে কোনো উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আশ্বাস দেন উপদেষ্টা। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীলতায় পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই প্রতিনিধি। 5 তারিখের আগে এবং পরের সরকারের তফাৎ আছে, এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। গত 3টি জাতীয় নির্বাচন দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, আর আমলারা সবচেয়ে বেশি দুর্নীতিবাজ বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। এ সময় কমিটির অন্য সদস্যরাও তাদের মতামত তুলে ধরেন।
সঞ্জয় অধিকারীর রিপোর্ট। বিগত হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতিতে মহা লুটপাট হয়েছে, পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, এমন তথ্য উঠে আসে শ্বেতপত্রে। কোথা থেকে এবং কিভাবে এই অর্থ তছরূপ করা হয়েছে তাও অনুসন্ধান করেছে কমিটি। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো। আর 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রে। কমিটির সদস্যরা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রতি বছর জিডিপির গড়ে 3.5% পাচার হয়েছে। এতে করে ভঙ্গুর হয়ে পড়েছে দেশের অর্থনীতি, যার রেশ কয়েক প্রজন্ম ধরে বহন করতে হবে। 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল। পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে। আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। শ্বেতপত্রে ব্যাংকিং খাতকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে, আর দুর্নীতিবাজদের তালিকায় শীর্ষে রয়েছে আমলারা। এখনো যে পরিস্থিতি বিদ্যমান সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। এ অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে মধ্যম ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিতে হবে। 6 মাসে অর্থনীতিতে কি কি সংস্কার হবে তা জনগণের সামনে তুলে ধরতে হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। আগামী 6 মাসের কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও উন্নয়ন কর্মকাণ্ড বহাল রাখতে বিভিন্ন দাতা গোষ্ঠীর সমন্বয়ে একটি বৈদেশিক উন্নয়ন ফোরাম গঠন করা প্রয়োজন বলেও মত দেন তারা। এই দুটো বিষয় তাদের আলোচনার ভিতরে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। 3টি ভুয়া কোম্পানি খুলে ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় 800 কোটি টাকা লুট করেছে একটি সংঘবদ্ধ চক্র। আর এই চক্রের মূল হোতা হাসিনা সরকারের সুবিধাভোগী ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। টেলিভিশনের সম্প্রচার সরঞ্জাম ক্রয় ও রাজধানীতে 16 তলা ভবন নির্মাণের নামে এই বিপুল ঋণ বের করে নেওয়া হয়। জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে আছেন বিতর্কিত সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতা করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। এস আলম গ্রুপ 21 টেলিভিশন দখল করার পর সাংবাদিক বুলবুল তাদের সহযোগী হয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এসেছে সামনে। জানা গেছে তার আরও অনেক গোপন কাহিনী। ডিবি হারুনের হেনস্থার ভয়াবহ বর্ণনা দিলেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। তার সৌদি প্রবাসী সাবেক স্বামী জুয়েলের মাধ্যমে দেশ থেকে ডিবি হারুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করতেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। আর এসব অপকর্ম জেনে যাওয়াতেই তিনি ও তার পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানো হয় বলে দাবি করেন রোমানা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। সুমাইয়া খানের রিপোর্ট। হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল। ডিবি হারুনের ভাতের হোটেলে মিডিয়া পাড়ার অনেকেরই যাতায়াত ছিল। তাদের মধ্যে অভিনেত্রী রোমানা স্বর্ণা একজন। রোমানার স্বামী প্রবাসী জুয়েলের সাথে ডিবি হারুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সুসম্পর্ক ছিল। জুয়েলের মাধ্যমে তারা অর্থ পাচার করতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে সে, ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, তার টাকা পয়সা, তার সাথে খুব ভালো সম্পর্ক। আরও যারা শাহজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক, এবং টাকা পাচার করতো। তারা তাকে বলতে পাগল, ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে, এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল। বিয়ের ছবি আমার বাসায় এটা। স্বর্ণার প্রেমে পাগল হয়ে জুয়েল তাকে বিয়ে করলেও এসব অপকর্মের কথা জেনে যাওয়ার পর থেকেই স্বর্ণার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে জুয়েল। আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য। এক পর্যায়ে রোমানা স্বর্ণার ডিভোর্স দিলে শুরু হয় তাকে ও তার পরিবারকে গুমের হুমকি। শ্যামলীতে যে হারুনের অফিস আছে, ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয়, জুয়েল তখন সামনেই ছিল। তখন সে বলল যে শোনেন, যা হয়েছে ভুলে যান, ছেলেকে বাঁচাইতে চলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন।
হাসিনার আমলে ডিবি হারুন ছিলেন অপ্রতিরোধ্য। হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেড দিত যে যেমনি আছেন এমনিই থাকেন, বাইরে কারোর সাথে যোগাযোগ করা, কাজ করা, এগুলোর কথা কখনো চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালাইতেছে এমনিই চলেন। হাসিনার পতনের পর আসাদুজ্জামান খান কামাল ও ডিবি হারুন পলাতক। নতুন বাংলাদেশে ন্যায্য বিচার পাওয়ার প্রত্যাশা অভিনেত্রী রোমানা স্বর্ণার। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। 2 মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এরপর আগামী বছর 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। আগামী নির্বাচন বাংলাদেশের অন্য যে কোনো নির্বাচনের তুলনায় কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তারেক রহমান। আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত 30-35 বছরের, এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে। তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জার আবেগঘন ফেসবুক পোস্টে ভাইরাল নেট দুনিয়া। গত 15 বছরে দেশের জন্য মির্জা ফখরুল ইসলাম ও পরিবারকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তাই ফুটে উঠেছে তার লেখায়। কখনো জেলের অন্ধকার জীবন, কখনো আদালতের দ্বারে দ্বারে ধর্ণা, আবার কখনো অসুস্থ হয়ে হাসপাতালে কাটানো বাবার দুঃসহ দিনগুলো স্মৃতিচারণ করেছেন ফখরুল কন্যা শামারুহ মির্জা। আদিত্য মামুনের রিপোর্ট। 2010 সাল থেকে 2024 সালের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসংখ্যবার যেতে হয়েছে কারাগারে। রাজনৈতিক কারণে আবার কখনো ক্ষমতাসীনদের প্রতিহিংসার বলি হয়ে তাকে যেতে হয়েছে জেল হাজতে। এই সময়গুলোতে তার স্ত্রী সন্তানদের কাটাতে হয়েছে অমানবিক জীবন। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহের ফেসবুক স্ট্যাটাসে হাহাকারে মোড়ানো সেই সব শব্দ পংক্তিমালার পরতে পরতে কেবল বাবার জন্য মেয়ের দীর্ঘশ্বাস। শামারুহ বলছেন 2022 সালের 10 ডিসেম্বর তার মায়ের অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত ছিল, অথচ এর একদিন আগেই বিএনপির মহাসমাবেশকে ঘিরে তার বাবা মির্জা ফখরুলকে যেতে হয়েছিল কারাগারে। শামারুহের মায়ের পাশে তখন থাকার মতো কেউই ছিল না। অস্ট্রেলিয়া প্রবাসী ফখরুল কন্যা সামাজিক মাধ্যমে লিখেছেন, 1 বছর পর 2023 সালে আবারও তার বাবা চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে এলে গ্রেফতার করা হয়। 2024 সালের 1 সেপ্টেম্বর আবারও মির্জা ফখরুল চিকিৎসার জন্য দেশ ত্যাগ করলে নিন্দুকেরা অপপ্রচার চালায় বলে অভিযোগ করেন শামারুহ। ফখরুল কন্যা আক্ষেপ করে বলেন, দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তার বাবা মার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নোংরামি করছে। দেশ সেবায় নিয়োজিত একজন রাজনীতিককে নিয়ে এসব আচরণে দুঃখ পান বলে সামাজিক মাধ্যমে জানান শামারুহ মির্জা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। টেকনাফে বাবাকে না পেয়ে স্কুল পড়ুয়া ছেলেকে অস্ত্র মামলায় গ্রেপ্তার, পুলিশের দাবি হাতে নাতে আটক। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে আরও কাজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সংস্থাটির সেক্রেটারি জেনারেল গোলাম সারোয়ার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে এ আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, সার্ক শব্দটি যেন হারিয়ে যেতে বসেছে। এটিকে আবার পুনরুজ্জীবিত করতে পারলে গোটা দক্ষিণ এশিয়ার মানুষ উপকৃত হবে। সার্কে এ অঞ্চলের প্রতিটি মানুষের স্বার্থ রয়েছে উল্লেখ করে সমর্থন দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান
সংস্থাটির সেক্রেটারি জেনারেল। বলেন, প্রধান উপদেষ্টার আহ্বান তাদের উজ্জীবিত করেছে। এদিকে সুইডেনকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দেশটির রাষ্ট্রদূত নিকোলাস উইক্স সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, বর্তমান সরকার ব্যবসা সহজীকরণে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। একই সঙ্গে দুর্নীতি কমিয়ে আনার পাশাপাশি ইপিজেডে বিনিয়োগ সহজীকরণ এবং ILO কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংস্কার করেছে। রাষ্ট্রদূত এ সময় বর্তমান সরকারের প্রতি তাদের দেশের সমর্থনের কথা জানান ডক্টর ইউনূসকে। সাড়ে 15 বছর দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঝালকাঠিতে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, যে দেশের শাসক অন্যায় ও জুলুম করে সেখানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে। তবে যদি জনগণ শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আল্লাহর সাহায্য কামনা করে, তখন সাহায্য তাদের কাছে পৌঁছে যায়। এ সময় জামায়াতের 11 জন শীর্ষ নেতার বিরুদ্ধে ঘটানো জুলুমের কথাও উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। 15.5 বছর এদেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি। যে দেশের শাসকেরা অন্যায় এবং জুলুম এই দেশটাকে ভরে দেয়, আর সেই দেশের মানুষ চুপ করে সহ্য করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সমাজের জন্য শাস্তি আসে। তবে যদি শাসকদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ জানায় এবং আল্লাহর সাহায্য চায়, তখন আল্লাহর সাহায্য জমিনে নেমে আসে। আমাদের দেশটা এমনই ছিল। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় 9 জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বিকেলে চট্টগ্রাম CMM আদালতে হাজির করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত মঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ সহ যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। হত্যা মামলায় যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন আমান দাস, বুঞ্জা রুমিত দাস, নয়ন দাস, বিশাল দাস, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য, সুমিত দাস ও সোনু দাস। এর আগে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময় অনুসারীদের সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। কক্সবাজারের টেকনাফে এক জনপ্রতিনিধির বাড়িতে অস্ত্র উদ্ধারে গিয়ে তাকে না পেয়ে 7ম শ্রেণী পড়ুয়া ছেলেকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোয় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। তবে পুলিশ বলছে অস্ত্রটি শিক্ষার্থীর কাছে পাওয়া গেছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 26 নভেম্বর ভোরে উপজেলার নীলা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সে সময় তাকে না পেয়ে তার অপ্রাপ্তবয়স্ক ছেলে তাওসিফুল করিম রাফিকে ধরে পাশের ঘরে নিয়ে স্বীকারোক্তি আদায় করে পুলিশ। মা ও চাচাকে জানায় রাফির কাছ থেকে বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি ও 40 রাউন্ড নীল রঙের কার্তুজ পাওয়া গেছে। এ ঘটনায় স্তম্ভিত স্বজনরা বলছেন, স্কুল পড়ুয়া ছেলের জীবনকে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এরে বলে যে তাহলে তোমার আব্বু নাই তাহলে তুমি আসো। একজন কনস্টেবল সম্ভবত এরে হাত দিয়ে বের করে নিয়ে আসে। সবার সামনে তো ওকে ধরে প্রথমত খাটের থেকে তুলাই দিছে, মারে, তারপরে নিয়ে গেছে। এমন দমকা দমকাইছে না, তোর বাপকে ক্রস ফায়ার দেবো, তোর মাকে উঠায় নিয়ে যাবো, তোকে গুলি করবো, এই অস্ত্র তোর বাপের বলবি। প্রতিবেশীরা বলছেন, পিতার অপরাধের দায়ভার শিশু সন্তানের উপর দেয়াটা ঠিক হয়নি। সত্য আমি থাকতে পারে, আমাকে কেন করলো না, ওর বাবারে কেন করলো না? এরকম আইএমএ জাহিলিয়ার যুগ, ওসি প্রদীপের যুগ। এইরকম একটা ছোট ছেলে, এটা তো আমাদের জানা মতে দুশ্মনী হয়েছে মনে হয়। কারণ কে স্কুলে পড়ে ছেলে, এইগুলি নিয়ে তো কোনো সম্পর্ক থাকতে পারে না। পুলিশের দাবি, ইউপি সদস্য ছেলেকে দিয়ে ওই দিন পাশের ঘরে অস্ত্র লুকিয়ে রাখতে পাঠানোর সময় হাতে নাতে আটক করা হয়েছে। তার বাবা অস্ত্রটি দিয়েছে তাকে এক স্থানে রাখার জন্য, লুকে রাখার জন্য। রেজাউল করিম মেম্বার দেওয়ার পরে সে পলাতক হয়ে গেছে। পরে আমরা তার ছেলেকে আটক করে। রাফির মুক্তি চেয়ে টেকনাফ কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন
তার সহপাঠী ও এলাকাবাসী। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উদ্বোধনের পর থেকেই বেদখল হয়ে আছে পুরান ঢাকার শিক্ষাটুলি শিশু পার্কের পাবলিক টয়লেট। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকা স্থানীয় মুসলিম যুব সংঘ পঞ্চায়েত কমিটির লোকজন ছাড়া কেউ ব্যবহার করতে পারে না টয়লেটটি। এতে দুর্ভোগ পোহাতে হয় পার্কে হাঁটতে আসা মানুষদের। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে উল্টো পার্কের যাবতীয় উন্নয়ন নিজেদের অর্থায়নে করছেন বলে দাবি পঞ্চায়েতের। আর সিটি কর্পোরেশন বলছে বিষয়টি সম্পর্কে অবগত নয় তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের সিক্কাটুলি এলাকার শহীদ বুদ্ধিজীবী খালেক সর্দার পার্ক। স্থানীয়দের হাঁটাচলা কিংবা শিশুদের খেলাধুলার একমাত্র স্থানও এটি। শতাধিক মানুষের পদচারণায় মুখরিত থাকে এই পার্ক। আগতদের সুবিধার্থে পার্কের সাথে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট, কিন্তু উদ্বোধনের পর থেকেই সবসময় তালাবদ্ধ থাকে টয়লেটটি। স্থানীয়দের অভিযোগ, পার্কের দেখভালের দায়িত্বে থাকা মুসলিম যুব সংঘ পঞ্চায়েত কমিটির লোকজন ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন টয়লেটটি। এই পার্কের চাবিটা আপনার এই যুব সমাজের আন্ডারে ছিল, যে পঞ্চায়েত আছে ওনাদের কাছে আছে পার্কের চাবিটা, তো ওনারাই সব ব্যবস্থা করে হাঁটা চলার। চাবিটা তো ভাই আপনার এখন বর্তমানে কেউ টেন্ডারে নেই কফি শপ আর বাথরুম, আগে যারা টেন্ডার নিয়েছে তাদের কাছে থাকতো, আমাদের কাছে নাই। আমরা আগে ছিলাম, বিগত কমিটি ছিলাম, তখন আমাদের কাছে ছিল। এতে চরম দুর্ভোগে পড়তে হয় পার্কে হাঁটতে আসা লোকদের। হাঁটতে আসলে তো প্রবলেম হয়, যেহেতু হাঁটতে এসে আবার বাসায় যাওয়া লাগে, আবার বাসা থেকে আবার আসা লাগে, এই জন্য সমস্যা হয়। যখন আসতে আসছি পার্কে বাথরুমটা খোলা থাকে, তাই আঙ্গুল লাগিলে একটু সুবিধা ভালো। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক। বলছেন পার্কের যাবতীয় উন্নয়ন করছেন নিজেদের অর্থায়নে। অভিযোগ কে দিয়েছে আমরা জানি না, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। এদিকে স্থানীয়রা বলছেন পার্কের উন্নয়ন কাজ পঞ্চায়েত নয়, করেছে সিটি কর্পোরেশন। যে ঘোড়া আছে, তারপর ওইখানে একটা ঝর্ণা আছে, হ্যাঁ ওই বলটা দেখতে পাচ্ছেন, ওই বলটার প্রতি মানে আর কি অনেক বেশি অ্যামাউন্টের একটা বিল বাজেট করে মানে সিটি কর্পোরেশন এটা দেখাইছে। তবে অভিযোগের বিষয়ে সিটি কর্পোরেশন বলছে সরকারি সম্পত্তি ব্যক্তিগত ব্যবহারের সুযোগ নেই। আমরা আজকেই জানলাম ব্যক্তিগতভাবে ব্যবহার করার আসলে সুযোগ নাই। আমরা ইজারাদার এখানে নির্বাচিত করেছি, উনি সরকারকে আপনার সেই ইজারা মূল্যটা পরিশোধ করেছে এবং তাকে কার্যাদেশ দেওয়া হয়েছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গিনিতে ফুটবল ম্যাচ চলার সময় দর্শকদের মধ্যে সংঘর্ষে 100-র বেশি নিহত হয়েছে, আহত হয় কয়েক হাজার দর্শক। গিনির দ্বিতীয় বড় শহর এনজেরে করে ঘরোয়া লিগের একটি ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত। হাতাহাতির পর ঘটনা রূপ নেয় সংঘাত থেকে রক্তারক্তিতে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষুব্ধ দর্শকেরা পুলিশ স্টেশনে ভাঙচুর করে সেটিতে আগুনও ধরিয়ে দেন। গিনির গণমাধ্যম বলছে, আশেপাশের হাসপাতালের মর্গ মৃতদেহে ভর্তি হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় সারি সারি মৃতদেহ পড়ে রয়েছে হাসপাতালের মেঝেতেও। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। থামছেই না ভারতের উস্কানি, বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব মমতার, ঢাকার কড়া প্রতিবাদ। আওয়ামী আমলে সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংকিং খাতে, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ। ঋণের নামে ন্যাশনাল ব্যাংক থেকে 800 কোটি টাকা লুট, মূল হোতা দেশ টিভির এমডি আরিফ। হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে বুলবুল, 21 টেলিভিশনের বিপুল অর্থ আত্মসাৎ। এবং অভিনেত্রী রোমানাকে ডিবি হারুনের ভয়াবহ হেনস্থা, মিথ্যা মামলায় পুরো পরিবার ফাঁসানোর অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।